নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম সম্ভাষণ। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প সম্ভাষণ। আরতি তরতরিয়ে সিঁড়ি ধরে নেমে চলে গেল। অনুরাধা কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু তার দাঁড়ানো চলবে না। অতিথি অভ্যাগতরা সব বিদায় নেয়নি এখনো। তাদের কলহাসি কলগুঞ্জন কানে আসছে। এক্ষুনি তার ডাক পড়বে, খোঁজ পড়বে। এই উৎসব মুখর রাতটা শুধু তাঁরই জন্য। তাকে কেন্দ্র করেই আজকের এই আয়োজন। অতিথিরা একে একে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে বিদায় নেবেন। নতুন জীবনে পদার্পণের এটুকু অভ্যর্থনাই কাম্য ছিল একটু আগেও, কিন্তু এই আয়োজনে আরতিও ঠিক তাঁদেরই একজনের মতো এসেছে, তাঁদের একজনের মতোই চলে গেল। তার বেশি কিছুই নয়। খানিক আগেও যতবার আরতির দিকে চোখ পড়েছে, স্নেহে কৃতজ্ঞতায় বুকখানা ভরে উঠেছিল তার। শুধু তার নয়, জীবনবাবুরও। কদিন ধরে ওকে নিয়ে অনেক প্ল্যান করেছেন তারা, অনেক জল্পনা কল্পনা করেছেন। আর ওকে হোস্টেলে থাকতে দেওয়া হবে না, এখানেই জোর করে ধরে রাখা হবে তাকে, এই বাড়িতে, নিজেদের কাছে। কিন্তু এই মুহূর্তে অনুরাধা একটি কথাও বলতে পারলেন না, একটি অনুরোধও করতে পারলেন না। নির্বাক মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন শুধু। আর হাসি মুখে আরতি সিঁড়ি ধরে নেমে চলে গেল। রাস্তায় নেমে আরতি একটা ট্যাক্সি নিল। বাড়ি যাবে নাকি হস্টেলে যাবে? এত রাতে হস্টেলে গেলে কে কি ভাববে আবার? বাড়ি যাবে, কিন্তু বাড়ি গেলে তো সকলের সঙ্গে দেখা হবে, সকলের চোখের উপর দিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকতে হবে, সকলের সঙ্গে চোখাচোখি হবে। কেউ কিছু বলবে না, ভালো মন্দ কিছুই না, কিন্তু তাও হাজার বলার বাড়া। এতদিন পরোয়া করেনি, সকলের চোখের উপর বিদ্রোহ করে সেই বরং শেষ অনুষ্ঠানটুকু সম্পন্ন করিয়েছে। কিন্তু এখন আর তার থাকলো কি? এমন খালি খালি লাগছে কেন বুকের ভিতরটা? বাড়ি ফিরলে কাকারা কাকিমারা ওর দিকে তাকালেই যেন টের পাবে, সেটা দেখতে পাবে। ড্রাইভারকে হস্টেলের রাস্তার নির্দেশ দিল আরতি। পিছনের গতিতে মাথা রেখে অন্যদিকে মন ফেরাতে চেষ্টা করল। মা এবারে সুখী হবে। তাছাড়া মায়ের ঋণটাও তো কিছুটা শোধ করা গেল। নিজের মায়ের ঋণ শোধ হয় না নাকি? কিন্তু এ তো নিজের মা নয়, সৎ মা। কি বিচ্ছিরি কথাটা! না, এভাবে ভাববে না আরতি। এই মা না থাকলে কোথায় ভেসে যেত, কি গতি হতো ওর কে জানে। জীবনটা নিজের কাছেই বোঝা মনে হতো, দুর্বহ লাগতো। নিজের মা হোক আর না হোক, আরতি কৃতজ্ঞ। কিন্তু নিজের মা যে নয়, সেটা জীবনে এই প্রথম অনুভব করছে। দুদিন বাদে সয়ে যাবে হয়তো, কিন্তু আপাতত এটুকুই যাতনার মতো। নিজের মাকে মনেও পড়ে না আরতির। বড় কাকিমার তরঙ্গে একটা ছবি দেখেছিল, তেমন আগ্রহ বোধ করেনি। ভাবছে
এবারে একদিন গিয়ে সেই ছবিটা চেয়ে নেবে, নিজের মায়ের ছবি। 3 বছর বয়সে এই মাকে পেয়েছিল আরতি। তারপর দীর্ঘ 17 বছরের মধ্যে মায়ের অভাব বোধ করেনি কোনোদিন। মা ওর থেকে 15 বছরের বড়, ওর 20 এখন, মায়ের 35। সুখের আসল সময় তো এই মা প্রায় পার করে দিয়েছে, বলতে গেলে ওরই জন্যে। যে মেয়ে নিজের মেয়ে নয় তার জন্যে কম কথা নাকি? আহা, এখন সুখী হোক। শুধু মায়ের অভাব নয়, বলতে গেলে বাবার অভাবও আরতি তেমন বড় করে অনুভব করেনি এ পর্যন্ত। বাবাকে হারিয়েছে 7 বছর বয়সে। এই মাই বাবার মতো আগলে রেখেছিল ওকে। অবশ্য তখন থেকেই জীবন মামা মায়ের পাশটিতে এসে দাঁড়িয়েছিল। জীবন মামা না থাকলে মা মেয়ে দুজনেরই যে কি হতো। জীবন দত্ত মস্ত চাকুরে, ইন্স্যুরেন্স কোম্পানির, কিন্তু পয়সার গুমন নেই। টাকা দিয়ে সাহায্য করে সস্তার নাম কিনতে চাননি। মায়ের পাশে থেকে জীবনে প্রতিষ্ঠিত হবার সহায়তা করেছেন। তার জোরটাই মায়ের মস্ত জোর ছিল। সেই জোরটা এখন বাড়লো, আরো পাকাপাকি হলো। ভালোই তো হলো। ভদ্রলোকেরই বা মহত্ব কম নাকি? একটানা এতগুলো বছর মুখ বুজে প্রতীক্ষা করার কথা কে কবে শুনেছে? আরতি আগে কাকা ডাকত জীবন দত্তকে, বাবার বন্ধুকে তাই তো ডাকে সকলে। 10-11 বছর বয়স পর্যন্ত আরতিও তাই ডেকেছে জীবন কাকা। তারপর মা হঠাৎ একদিন কাকা বাতিল করে মামা বলিয়েছেন, জীবন মামা। বাড়িতে অনেকগুলো কাকা, আরতির কাকা কাকা শুনতে শুনতে মায়ের কান ঝালাপালা নাকি। আরতি চট করে কাকাকে মামা করে উঠতে পারেনি। মার কতক বকুনি খেয়ে শেষে পেরেছে। কাকা ছেড়ে মামা বলানোর হেতুটা তখনও বোঝেনি, পরে বুঝেছে। অনেক পরে মায়ের সেই দুর্বল চেষ্টার কথা ভেবে হাসি পায় আরতির। এই করে শেষ পর্যন্ত ঠেকানো যায় না? গেল মিছি মিছি এতগুলো বছরের অশান্তি আর যাতনা। যা হয়ে গেল আগে হলে অনেক ভালো হতো। ওর পরিণত জ্ঞান বৃদ্ধির অনেক আগে। কাকারা তেমন বড় রোজগেরে কেউ নয়। আরতিকে এভাবে মানুষ করতে পারতো না তারা। এভাবে লেখাপড়া শেখাতে পারতো না নিশ্চয়। নিজেদেরই এক একজনের অনেকগুলো করে ছেলেপুলে। বছরের পর বছর নির্বিবাদে ফেল করছে খুড়তুতো ভাই বোনেরা। বাড়ি তো নয়, আসো বাজার একখানা, ওখানে লেখাপড়া হয়। আরতির কোনো কালেই হতো না। ইউনিভার্সিটির মুখও দেখতে হতো না। জীবন মামার সঙ্গে ব্যবস্থা করে মা 12 বছর বয়স থেকেই হস্টেলে রেখেছে তাকে। সেই থেকে এই MA পর্যন্ত হস্টেলই চলছে। মাই এ পর্যন্ত খরচা চালিয়েছে। নিজের উপার্জনের টাকায় ওকে পড়িয়ে এসেছে। বাবার ইন্স্যুরেন্সের টাকায় বিশেষ হাত পড়েনি। সে টাকা ওর নামেই আলাদা করা আছে, ওর বিয়ের জন্য। আবার হাসি পাচ্ছে আরতির। যাক, একটা বছর খরচাপত্রের জন্য আটকাবে না কিছু। তারপরে পরের কথা আরতি ভাববে না। জীবন মামা না থাকলে এ সংসারে থেকে মায়ের বিয়ে পড়া হতো না, পিটি পড়াও না, চাকরি করা তো হতোই না। মায়ের মুখে সে দুর্দিনের গল্প শুনেছে আরতি। এ সংসারে জীবন মামা তখন মস্ত প্রতাপ। কাকাদের মধ্যে 3 জনকেই জীবন মামাই তো ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকিয়েছে। তাছাড়া বিপদে আপদে তার সাহায্য আশা করত সকলেই, সাহায্য পেত। কাজে মনে ধরুক আর নাই ধরুক, তার ব্যবস্থার উপর কথা বলবে কে? মায়ের লেখাপড়া, মায়ের চাকরি সবই জীবন মামার জন্যে। 35 বছর বয়সে একটা স্কুলের হেডমিস্ট্রেস হয় কজনে? কিন্তু মা হয়েছে। জীবন মামার কোনো জায়গাতেই যেন জোর কম নয়। অবশ্য স্কুলের চাকরি মা এখন আর করবে কিনা কে জানে। করা সম্ভব কি?
ভাবতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। স্কুলের ছোট ছোট মেয়েগুলো হাঁ করে চেয়ে থাকবে তার সিঁদুর পরা মায়ের দিকে। ভাবতেও বিচ্ছিরি লাগছে আরতির। মাকে জিজ্ঞাসা করলে হতো, বারণ করে এলে হতো। কলেজে পড়তে কেমন একটা কানা ঘুষা কাকিমাদের চাপাচাপি ইশারায় আভাস পাচ্ছিল আরতি। বিয়ে পরীক্ষার পর 2 মাস 2.5 মাস বাড়িতে ছিল যখন, তখন সেই ইশারা আর আভাস আরো একটু স্পষ্ট, আরো একটু উগ্র মনে হয়েছিল তার। কাকারা কথায় কথায় আর জীবনদা বলে না, জীবন দত্ত বলে। মায়ের মুখখানাও বেশিরভাগ সময় থমথমে গম্ভীর। তখনও কিছুই জানে না আরতি। মাকে সরাসরি জিজ্ঞাসা করে বসেছিল, মা, জীবন মামা আর আসে না কেন? মা থমকে গিয়েছিল, চেয়েছিল খানিক, তারপর ভুরু কুঁচকে বলেছিল, হাসে না তাতে কি হয়েছে? না, এই 2 মাসের মধ্যে একদিনও দেখলাম না, তাই জিজ্ঞাসা করছিলাম। মায়ের ঈষৎ উষ্ণ জবাবে একটু অবাকই হয়েছিল আরতি। এই বাড়িতে মাথা বিক্রি করা আছে নাকি তার, যে আসতেই হবে? দেখার ইচ্ছে থাকলে নিজেই গেলে পারতিস। আরতি বোকাই বটে, সেই দিনই সেই মুহূর্তে বোঝা উচিত ছিল তার। তখনও খেয়াল হয়নি কিছু, খেয়াল অনেক পরে হয়েছে। তখন জীবন দত্তর বাড়িতেও গিয়েছিল বইকি আরতি। শুধু তাই নয়, আরো অনেক কাণ্ড করেছিল। 3 মাস আগেকার কথা। 2-1 দিনের ছুটিতে হস্টেলে ভালো লাগছিল না বলে বাড়িতে এসেছিল। এসেই হতভম্ব একেবারে। মায়ের ঘরে ঢুকে দেখে বিছানায় শুয়ে মা কাঁদছে। ওকে দেখে ধর্মড়িয়ে উঠে বসে আঁচলে চোখ মুছে কান্না সামলাতে চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে গেছে। কি হয়েছে মা? অন্যদিকে মুখ ফিরিয়ে মা মাথা নেড়েছে। কিছু না। 2 হাতে করে মায়ের মুখখানা জোর করে নিজের দিকে ঘুরিয়ে দিয়েছিল আরতি। কি হয়েছে বলো? তার হাত ছাড়িয়ে বালিশে মুখ গুজে মা কান্নায় ভেঙে পড়েছিল। ছোট কাকিমা আরতির থেকে বছর 2 বড় মাত্র, কলেজেও পড়েছে কিছুদিন। তার সঙ্গেই আরতির বেশি ভাব। মায়ের ঘর থেকে সোজা তার কাছে গেছে আরতি। মার কি হয়েছে কাকিমা? কি হয়েছে শুনেছে। ছোট কাকিমা লজ্জা পেয়েছে বলতে, কিন্তু তবু বলেছে শেষ পর্যন্ত। আরতি অবাক, আরতি স্তব্ধ। জীবন মামার বিয়ের প্রস্তাবে কাকারা নাকি অগ্নিমূর্তি এক একজন, কাকিমারাও বিরু। মা হ্যাঁ না কিছুই বলেননি। জীবন মামা স্পষ্ট জবাব চেয়েছে তার মায়ের কাছ থেকে। অফিসে এক কাকাকে ডেকে নিজেই সে কথা বলেছে জীবন মামা। স্পষ্ট জবাব একটা চাই। মাকে ছাড়েনি কাকারা, সশ্লেষে জিজ্ঞাসা করেছে, আরতি নিজের মেয়ে হলে কি হতো? আরতি নিজের মেয়ে হলে কি হতো? আরতি সত্যিকারের মা হলে এমন প্রস্তাব বরদাস্ত করত কিনা? মা এ কথারও জবাব দেয়নি। আরতি হস্টেলে চলে এসেছিল। 2 দিন ভেবেছে, দিবা রাত্র শুধু ভেবেছে। তারপর আবার বাড়িতে এসেছে। মাকে ধমকেছে, শুয়ে শুয়ে কাঁদতে লজ্জা করে না? নিজের জোর নেই তোমার? তুমি কার পরোয়া করো? নিজের জোর না থাক, মেয়ের জোরের বহর দেখে মা হকচকিয়ে গিয়েছিল। মনে আছে, কাকাদের কাছেও শটান গিয়ে বোঝাপড়া করেছে আরতি। কাকিমাদের সঙ্গে বলতে গেলে ঝগড়াই করেছে। তাদের উপর কারও কর্তৃত্ব খাটবে না, সেটা আরতি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে সকলকে। তারপর সরাসরি জীবন মামার বাড়ি গিয়ে উপস্থিত। এমন একটা সংকোচের ব্যাপারে এই মেয়ে যে এরকম কোমর বেঁধে এগিয়ে আসতে পারে কেউ ভাবেনি। জীবন দত্ত অবাক যেমন, খুশিও তেমনি। আরতির কথায় কোনো দ্বিধা ছিল না, কোনো জড়তা ছিল না। স্পষ্ট করে বলেছে, মায়ের জবাব তো আপনার জানাই ছিল,
জবাব জানা না থাকলে আপনি প্রস্তাব করতেন না। বাধা শুধু বাড়ির লোক, সেই বাধার মধ্যে ফেলে রেখে মাকে আপনি মিছিমিছি কষ্ট দিচ্ছেন কেন? বিস্ময়ের ঘোর কাটতে জীবন মামা ওর মাথায় হাত রেখে আদর করে মাথাটা নেড়ে দিয়েছিল। আরতি খুশি হয়েছিল কিনা মনে নেই, কি জানি কেন তার চোখে তখন জল আসছিল। বলেছে, বাড়ির লোকেও আর বাধা দেবে না, আপনি ব্যবস্থা করুন। দিন দিনেক আগে সেই ব্যবস্থাটাই হয়ে গেছে। তার মা এখন মিসেস জীবন দত্ত। ভাবতেও অদ্ভুত লাগছে আরতির। তারই আনুষঙ্গিক আনন্দোৎসব এটা। সন্ধ্যে থেকে অতিথি অভ্যাগতদের আনাগোনা শুরু হয়েছে, হাসির হাট বসেছে। এ জগতে নিরানন্দের যেন কিছুই নেই। জীবন দত্ত খুশি, অনুরাধা খুশি, আর সব থেকে বেশি খুশি আরতি। ছোট মেয়ের মতো সে হইচই করছে সন্ধ্যে থেকে, দাপাদাপি করছে, দেখাশোনা তদবির তদারক করছে। অনুরাধা বারবার মেয়েকে লক্ষ্য করেছেন, আর স্নেহে মমতায় বুকখানা ভরে উঠেছে তার। মেয়েটা দিনকে দিন কি সুন্দরী না হচ্ছে দেখতে। এমএটা পাশ করলেই ওর বিয়ে দেবেন। ছেলের মতোই একটি ছেলে জোগাড় করতে হবে ওর জন্যে। রূপে গুণে বিদ্যে কিছুতেই কমতি হলে চলবে না। ঘড়িতে রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আরতি উঠে দাঁড়ালো। চলি মা, অনেক রাত হলো। কাছে আর কেউ ছিল না। অনুরাধা অবাক মুখে তাড়াতাড়ি এগিয়ে এলেন। সে কি রে, তুই এখন যাবি কি? আরতি হেসে সারা। রাত কত হলো তোমার খেয়াল আছে মা? এখন না গেলে আর যাব কখন? বলতে বলতে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো আরতি। অনুরাধা বাধা দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই বলল, তুমি ওদের দেখো গে মা, আমি পালাই এখন। মিস্টার দত্তকে বলে দিও। সেই মুহূর্তে অনুরাধা আড়ষ্ট, পাংশু একেবারে। মিস্টার দত্ত নতুন জীবনে কি তিনি পাবেন বা পেতে চলেছেন সেটা পরবর্তী ব্যাপার। যা হারালেন, বিস্ফারিত নেত্রে চেয়ে এই মুহূর্তে সেইটুকুই তিনি আচমকা উপলব্ধি করলেন শুধু। আরতি তরতরিয়ে সিঁড়ি ধরে নেমে চলে গেল। অনুরাধা কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন।